ইরার পদ্ম নাটকের সিকুয়েল ইরার পদ্ম 2-তে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা খায়রুল বাশার। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি, তার সঙ্গে কথা বলবো। খায়রুল বাশার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। একটু জানতে চাই যে গত ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া ইরার পদ্ম নাটকটি মুক্তির পর আপনার চরিত্রটি কিন্তু আলোচনায় এসেছিল, এবার সেই নাটকটির সিকুয়েল নির্মাণ করা হচ্ছে। জানতে চাই যে পদ্ম চরিত্রটি আসলে আপনাকে আকৃষ্ট করেছিল কিভাবে? পদ্ম চরিত্রটা আকৃষ্ট করার মূল কারণ হচ্ছে পদ্ম একটু আলাদা। অনেকটা বলা যায় যে বাউন্ডুলে আমরা দেখতে পাই স্বাভাবিকভাবে। বাট তার যে দায়িত্বশীলতা সেটা কখনোই সে আসলে উপেক্ষা করে না। আসলে আপাত দৃষ্টিতে পদ্মকে যদিও মনে হয় যে খুবই বাউন্ডুলে এবং কোনো কিছুতেই সে খুব মনোযোগী না এবং উদাস। কিন্তু সে তার এই আ উদাসীনতার ভিতরেও সে যেটা সার্চ করে যায় সেটা হচ্ছে কার কি সমস্যা এবং সেই সমস্যাটাতে তার কিভাবে আসলে আ নিজেকে করতে পারে, দায়িত্বশীল হিসেবে নিজেকে রাখতে পারে এবং সেটার সমাধান কিভাবে হতে পারে সেই চিন্তাটা আমার মনে হয় যে তার ভিতরে সবসময়ই চলে। বিশেষ করে সামাজিক বিভিন্ন অসঙ্গতির ক্ষেত্রে তার প্রশ্ন আসে। সেই সাথে আ বঞ্চিতদের এবং অসহায়ের পাশে দাঁড়ানো তার এক ধরনের ভীষণ প্রবণতা আছে। যেই বৈশিষ্ট্যটা আমাকে আসলে আকৃষ্ট করেছিল। আচ্ছা, পদ্ম চরিত্রকে আগেও দর্শক ভালোবেসেছে এবং আবারও পদ্ম চরিত্রে আপনি ফিরছেন। এম একটু জানাবেন যে আসলে ২ পদ্মের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? কোনো পরিবর্তন হয়েছে কিনা? না, পদ্ম আগেও যেমন স্বচ্ছ ছিল এবং স্পষ্ট ছিল, এখনো তাই। সে অনেকটাই নির্ভয় মানুষ। আ সকল জটিলতাই তার কাছে স্বাভাবিকভাবে আসে এবং সেই জটিলতাগুলোর আসলে কিভাবে সমাধান করা যায় সে ধরনের একটা উপস্থিত চিন্তা তার ভালো। সেটা খুব কুইকলি সে সেটার সমাধান টানতে পারে এবং সেই জায়গায় কিছু যদি আসলে বাধাও থাকে সেই বাধাটাকে সে বাধা মনে করে না। সে মনে করে যে আসলে এটা অ্যাপ্রোচ করা উচিত, এটার সমাধান হওয়া উচিত এবং সেই চেষ্টাটা সফলও হয় অনেক ক্ষেত্রে। আমার মনে হয় যে এটা খুব স্বাভাবিক। আমরা অনেক সমস্যাই আমাদের চোখের সামনে পড়ে, বাট আমরা এটা অবহেলা করি বা উপেক্ষা করি। হুম, কিন্তু হুম, হুম। আসলে যদি আমরা চিন্তা করি যে না, এটা সলভ হওয়া উচিত এবং সেক্ষেত্রে আমি চেষ্টা করে যেতে পারি বা চেষ্টা করতে পারি, তাহলে মনে হয় সমাধানও আসে। এই জায়গাটাতে একটু জানতে চাই যে পদ্ম যেমন স্ট্রেইট ফরওয়ার্ড, আসলে পদ্মের যেই দর্শন, সেই দর্শনের সঙ্গে খায়রুল বাশারের দর্শনের কতটা মিল আছে? আম কারোর বাসা তো আসলে নানা রকম। আমি আসলে একেক সময় একেক রকম। বাট এইসব ইস্যুতে আমিও এরকমই। আমি এই ক্ষেত্রে অনেকটা সচ্ছল থাকি যে যেটা ভুল সেটা ভুল, যেটা ন্যায় সেটা ন্যায়, যেটা অন্যায্য সেটা অন্যায্য, যেটা ন্যায্য সেটা ন্যায্য। সেটুকু বলতে আমি মানে কখনোই পিছপা হই না বা ১০-৫ ভাবি না। আমার কাছে যেটা ক্লিয়ার মেসেজ আসছে আমি সেটা বলতেই পছন্দ করি। যে এটা রাইট বা অর এটা রং। একজন শিল্পীর জন্য আসলে প্রতিটি কাজেরই কিন্তু একটা মানসিক বা শারীরিক প্রস্তুতি থাকে। একটু জানতে চাই যে পদ্ম হয়ে ওঠার জন্য কোনো ধরনের প্রস্তুতির গল্প আসলে আমাদের জানাবেন কিনা? আমরা যারা নাটকে কাজ করি আমার মনে হয় নাটকের জন্য যে অনেক বড় প্রস্তুতি নেওয়া হয় সেই সুযোগটা থাকে না। কারণ আমাদের যদি বলি সময় স্বল্পতার কথা, যদি বলি আমাদের বাজেট সীমাবদ্ধতার কথা, যদি বলি আমাদের সবকিছু মিলিয়ে যে সীমাবদ্ধতা সেটার ভিতর দিয়ে আমাদের দেখা যায় খুব কুইক শুটে যেতে হয়। তো প্রস্তুতি যেটা থাকে সেটা হচ্ছে স্ক্রিপ্টটা ঠিকঠাক পড়া এবং সেখানে বক্তব্য কি সেটাকে একটু বিশ্লেষণ করা, সেটাকে মাথায় নেয়া এবং এই চরিত্রটার চলন কেমন হতে পারে একটা বেসিক চিন্তা করা। বাট স্ক্রিপ্টটা যদি অনেক আগে আসে তাহলে এই ভাবনাটা মাথায় চলতে থাকে। সো মাথায় এটা ডেভেলপ হয় আসলে। তারপর সেটাকে চেষ্টা করা হয়। এর আগে রিহার্সাল বা আমাদের বিশেষ বোঝাপড়া খুব একটা হয় না। হুম, সেটেও হুম। আমাদের বোঝাপড়া হয় ডিরেক্টরের সাথে, কো-আর্টিস্টের সাথে যে এটা মনে হয় এই হলে ভালো হয়। তো এই ৩-৪ জনের একটা আলোচনার মধ্য দিয়ে, ডিবেটের মধ্য দিয়ে আমরা একটা জায়গায় ফিক্সড হয়ে তারপর শুটে যাই। তো এই গল্পটার ক্ষেত্রে আমার যেটা হচ্ছে যে আমি অনেকটা মনে হয় যখন স্টুডেন্ট ছিলাম, এরকমই ছিলাম পদ্মর মতো সোজা সাপটাপ ঘুরতাম ফিরতাম এবং কোনো সমস্যা দেখলে মনে হতো যে এটা যদি আমি সলভ করতে পারতাম বা যদি আমি তার পাশে থাকতে পারতাম বা এই হুম, হুম, সমস্যাটাই হুম। উনি পড়লেন, সেই ব্যাপারটা আমাকে খুব বেশি আসলে নক করতো যে আমি উনার সমস্যাটা সমাধান হলো কিনা। আ উনি তো আসলে একটা বিপদেই পড়লেন। তো এটাকে কিভাবে সলভ করা যায়? এই ধরনের চিন্তাভাবনা চলতো। সো আমি এমন অনেকটা রিলেট করতে পারি আরকি নিজের সাথেও পদ্মকে। খায়রুল বাশার, আপনার সঙ্গে কিন্তু সাদিয়া বিনতে নোমানের যেই রসায়ন সেটা কিন্তু দর্শক ভীষণভাবে পছন্দ করছে। একটু আপনার কাছে জানতে চাই যে আপনাদের অভিজ্ঞতাটা আসলে কেমন কাজের? সাদমান বিনতে নোমানের যদি বলি যে ১ম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে সে খুবই কুইক লার্নার। সে খুব দ্রুত ব্যাপারটা বুঝতে পারে। আরেকটা হচ্ছে যে তার বোধের জায়গা। একটা গল্প পড়ার পর সে এটার একটা স্মার্ট থিংকিং তার থাকে যে হ্যাঁ, চরিত্রটা এমন।
এবং গল্পটা এই কথা বলছে। সো আমি এই গল্পটার জন্য আসলে আমার চেষ্টাটা এমন হওয়া উচিত। তো এই ব্যাপারটা তার আছে আরকি। তো সে তো নতুন, সে নতুন হিসেবেও বেশ ভালোই আ প্রশংসা পাচ্ছে। আমি আ আশা রাখি সে অনেক ভালো করবে এবং খুবই যদি আসলে সে অভিনয়টায় আ মন দিয়ে থাকে, আমার মনে হয় যে সে খুবই ভালো করবে এটা অচিরেই। খায়রুল বাশা, আপনার সঙ্গে এই বিষয়ে আরো অন্য সময় হয়তো আলাপ করব, কিন্তু এখন একটা বিষয় জানতে চাই যে নাটকটি এখনো দর্শক দেখতে পায়নি। দর্শকদের আগ্রহ বাড়ানোর জন্য আসলে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? যারা ইরার পদ্ম দেখেছিলেন তাদের জন্য তো মাস্ট ওয়াচ এটা, ইরার পদ্ম 2। আর যারা দেখেননি তারা ইরার পদ্ম অলরেডি চলছে সেটা দেখতে পারেন এবং খুব শীঘ্রই ইরার পদ্ম 2 আসবে। তো সেখানে আসলে আমরা যেই ধরনের চরিত্রকে আমার মনে হয় যে কল্পনায় চিন্তা করি যে এই ধরনের চরিত্র আ সবসময় আশেপাশে থাকাটাও সুখবর। তো ঐরকম কিছু চরিত্রকে আমরা এখানে দেখব এবং আমাদের মধ্যে যে ধরনের আলোচনা ডিবেট চলে তার এক ধরনের সরল সমাধান এখানে পাওয়া যাবে। আ মনে হয় যে অনেক বা দিক চিন্তা না করে আ একদিকটা বিবেচনা করে যেটা যদি সেটা রাইট হয় রাইট, রং হলে রং, সেই বিবেচনাটা মেনে নেওয়াটা অনেক বড় সমাধান। তো আমার মনে হয় যে এই গল্পটা থেকে এই ধরনের এক ধরনের চিন্তাভাবনা আমাদের আসবে এবং আমাদের চিন্তায় সেই প্রভাবটা পড়বে। আ সরলতা, সহজ সমাধান। তো এরকম আরকি। তো আশা রাখি আপনারা এটা দেখবেন, কেউ মিস করবেন না। খায়রুল বাশার, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই ভবিষ্যতে আমরা আবারও আলাপ করব। থ্যাংক ইউ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এ সময়ের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাশার।